করতে যাচ্ছি এপিসোড 129। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে টেন্ডার কস্ট শিট। টেন্ডার শব্দটা আমাদের সবার কাছে পরিচিত। আমরা জানি কোনো কাজে টেন্ডার করা হয়, অথবা আমরা কোনো কাজ করতে গেলে টেন্ডার করি। এই টেন্ডারটা কি? টেন্ডার হচ্ছে অতীতের কোনো কাজের অভিজ্ঞতা অথবা অতীতের কাজের ডাটা নিয়ে, তথ্য নিয়ে ভবিষ্যতের কোনো কাজ করার যে প্রক্রিয়া এবং ভবিষ্যতে যে কাজটি আমি করতে যাব সেই কাজটির মূল্য নির্ধারণ করাটাই হচ্ছে টেন্ডার কস্ট শিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের এপিসোডে সেটাই আলোচনা করতে যাচ্ছি, এবং যাদের জন্য আলোচনা তারা হচ্ছে বিবি অনার্স অ্যাকাউন্টিং এবং বিবিএস পাস থার্ড ইয়ারের জন্য। এবং আজকের বিষয়বস্তু হচ্ছে, আজকের পাঠের বিষয় হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং বা উৎপাদন ব্যয় বিবরণী। কেমন? এবং আজকের যে মূল পাঠ আলোচনা হবে সেটা হচ্ছে টেন্ডার কস্ট শিট, এবং সেটার বাংলা হচ্ছে দরপত্র ব্যয় বিবরণী অথবা প্রাক্কলিত ব্যয় বিবরণী। কেমন? আমি সেই দরপত্র সম্পর্কে একটু করে বললাম। কোন প্রতিষ্ঠান তার একটি কাজ করতে গিয়ে সেই কাজের মূল্য কত হবে সেই মূল্যটা জানার জন্য অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট যদি তা জানতে চায়, সেটাই হচ্ছে দরপত্র আহ্বান। কেমন? এখন এই বিষয়ে আজকে তোমরা যা জানতে পারবে সেটা হচ্ছে কি, দরপত্র কি, দরপত্রের প্রকারভেদ, দরপত্র ব্যয় বিবরণী কি, দরপত্রের অংশসমূহ, বিভিন্ন উপব্যয়ের শতকরা হার নির্ণয় পদ্ধতি। প্রথমে আমরা জেনে নিই দরপত্র কি। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা গ্রাহক কোনো কাজ সম্পাদনের জন্য সে কাজের ব্যয়ের পরিমাণ সরবরাহকারী বা ঠিকাদারের নিকট থেকে জানতে চেয়ে বিজ্ঞপ্তি বা বিজ্ঞাপন প্রদান করে যে দরখাস্ত আহ্বান করে তাকে দরপত্র বা টেন্ডার বলে। যেমন সিটি কর্পোরেশন কর্তৃক দালান তৈরির জন্য ঠিকাদারের কাছ থেকে টেন্ডার আহ্বান করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে দরপত্রের সংজ্ঞা। আমরা জানি যে এখানে একটা উদাহরণে বলা হয়েছে সিটি কর্পোরেশন কর্তৃক দালানের দরপত্র আহ্বান করা। শুধু সিটি কর্পোরেশন নয়, প্রত্যেকটি প্রতিষ্ঠান তাদের কাজগুলি এভাবে করে থাকে। কেমন? এখন আমরা একটি চিত্রের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি যে একটি সুন্দর দালান এর ছবি আমরা দেখছি। এই দালানটি তৈরি করতে হবে এবং তৈরি করার জন্য এই দালানের ব্যয় কত হবে সেটা নির্ধারণ করতে গিয়ে সিটি কর্পোরেশন তার ঠিকাদারদের কাছে দরখাস্ত আহ্বান করেছে। কেমন? এবং আরেকটি চিত্র আমরা দেখতে পাচ্ছি, একটি গ্যাস কূপ বা খনি, গ্যাসের খনি। আমার এই জায়গায় গ্যাস আছে এটা আমি নিশ্চিত, এবং এখান থেকে গ্যাস উত্তোলন করার ক্ষমতা আমার নেই। আমি বড় বড় প্রতিষ্ঠানের কাছ থেকে, সেটা আন্তর্জাতিকভাবে হলেও, ঠিকাদারদের কাছ থেকে টেন্ডার আহ্বান করি বা দরপত্র আহ্বান করি যে আমাকে এই জায়গা থেকে গ্যাস উত্তোলন করে দিতে হবে। ওরা একটা নির্দিষ্ট দর নির্ণয় করে আমাদেরকে জানায়। আমরা যদি রাজি হই তাহলে ওরা এখান থেকে গ্যাস উত্তোলন করে দেবে। অথবা ছোট একটু উদাহরণ আমি বলি, আমি এইরকম কিছু আসবাবপত্র তৈরি করব। এই আসবাবপত্রের দাম কত হইতে পারে?
এই আলমারিটার দাম কত হতে পারে, সেটা আমি যারা আলমারি বানায়, ফার্নিচার তৈরি করে, সেই সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে দরপত্র নেব এবং আমার যদি পছন্দ হয় তাহলে আমি অর্ডার দেব, ওরা সরবরাহ করবে। ওকে, এখানে আরেকটি চিত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে বিল্ডিং তৈরি করার জন্য যে বেসমেন্ট তৈরি করা হয়েছে, এই বেসমেন্ট এটাও কিন্তু ওই যে আমরা যে ঠিকাদাররা দরপত্র নির্ণয় করে দেবে, তার কি কি কাজ করবে সেগুলার একটা নমুনা দেখানো হলো। এখন আমরা আলোচনায় আসছি দরপত্রের প্রকারভেদ। সিঙ্গল টেন্ডার, লিমিটেড টেন্ডার, ওপেন টেন্ডার, ইন্টারন্যাশনাল টেন্ডার, কেমন, এই 4 রকম দরপত্র দেখা যায়। ইন্টারন্যাশনাল টেন্ডার হচ্ছে শুধু দেশের নয়, বাইরের ঠিকাদাররাও এই দরপত্রে অংশগ্রহণ করবে। যেমন আমি উদাহরণে বা চিত্রে আমরা আলোচনা করেছি, গ্যাস কূপ থেকে গ্যাস উত্তোলন করে দেবে। ওপেন টেন্ডার, ওপেন টেন্ডার হচ্ছে পত্রপত্রিকা দিয়ে, টেলিভিশনে বা রেডিওতে প্রচার করে, প্রচার মাধ্যমের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে যে কেউ এখানে অংশগ্রহণ করতে পারে। লিমিটেড টেন্ডার, এখানে হচ্ছে কি আমার প্রতিষ্ঠানে লিমিটেড কতগুলো কন্ট্রাক্টর থাকে বা ঠিকাদার থাকে, সেই ঠিকাদারদের কাছ থেকে আমি দরপত্র নেব। সিঙ্গল টেন্ডার, কোনো ব্যক্তির কাছে গিয়ে আমি যদি আমার কাজের একটা দরপত্র নিয়ে থাকি, সেটা হচ্ছে সিঙ্গল টেন্ডার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ পর্যন্ত যেটা আলোচনা করলাম, দরপত্র ব্যয় বিবরণীর বেস বা মূল কথাগুলি আমরা আলোচনা করলাম। কেমন, এখন সেই দরপত্র কিভাবে নির্ণয় করা হয়, ঠিকাদারেরা বা কন্ট্রাক্টররা বা সরবরাহকারীরা দরপত্রটা কিভাবে নির্ণয় করেন, সেইটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। এই জন্য প্রথমে আমরা জেনে নেব দরপত্র ব্যয় বিবরণী কি। কেমন, চলো সেটা জেনে নিই। দরপত্র ব্যয় বিবরণী বা টেন্ডার কস্ট শিট বা প্রাক্কলিত ব্যয় বিবরণী, ইংরেজি হচ্ছে এস্টিমেটেড কস্ট শিট, হলো অতীতের খরচের ভিত্তিতে ভবিষ্যতের খরচ নির্ধারণ করা। আবার বলছি, অতীতের খরচের ভিত্তিতে ভবিষ্যতের খরচ নির্ধারণ করা। ভবিষ্যতে কোনো পণ্য উৎপাদন বা সরবরাহ করতে কি পরিমাণ টাকা খরচ হতে পারে, পণ্য উৎপাদন না করেও পূর্বের কোনো কাজের উপাদান অনুপাতে ব্যয়ের ও মুনাফার পরিমাণ প্রদর্শনপূর্বক যে বিবরণী তৈরি করা হয় তাকে দরপত্র ব্যয় বিবরণী বলে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই দরপত্র ব্যয় বিবরণীর 2টি অংশ আলোচনা করতে যাচ্ছি। এক, সাধারণ উৎপাদন ব্যয় বিবরণী, টেন্ডার কস্ট শিট। কেমন, এক্ষেত্রে কাঁচামাল প্রত্যক্ষ ও পরোক্ষ উভয় প্রকারের খরচের পরিমাণ দেয়া থাকে। ঠিক আছে, সাধারণ উৎপাদন ব্যয় বিবরণীর ক্ষেত্রে কাঁচামালের টাকার পরিমাণ, প্রত্যক্ষ ও পরোক্ষ উভয় প্রকারের খরচের টাকার পরিমাণ দেয়া থাকে। 2, দরপত্র ব্যয় বিবরণী, টেন্ডার কস্ট শিট বা প্রাক্কলিত দরপত্র ব্যয় বিবরণী। এক্ষেত্রে কাঁচামাল ও প্রত্যক্ষ খরচের পরিমাণ দেয়া থাকে, আর কিছু দেয়া থাকবে না। আবার বলছি, এক্ষেত্রে কাঁচামাল ও প্রত্যক্ষ খরচের পরিমাণ দেয়া থাকে, পরোক্ষ খরচের পরিমাণ অতীতের তথ্যের অনুপাত অনুযায়ী নির্ণয় করতে হয়। তাহলে টেন্ডার কস্ট শিট কিভাবে তৈরি করব? কাঁচামাল ও ডাইরেক্ট এক্সপেন্সেস এর পরিমাণ দেয়া থাকলে এরপরে আমার জন্য ভবিষ্যতে খরচ কিরকম হবে সেটা হচ্ছে পরোক্ষ খরচের
পরিমাণ নির্ণয় করতে হবে। কিসের উপর ভিত্তি করে? অতীতের তথ্যের উপর ভিত্তি করে। কেমন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন কিভাবে উপরি খরচের পরিমাণ নির্ণয় করব সেটা শিখতে যাচ্ছি। তাহলে উপরি খরচের পরিমাণ নির্ণয়ের জন্য আমার একটা শতকরা হার প্রয়োজন। সেই শতকরা হারগুলি একটি সূত্রের মাধ্যমে নির্ণয় করা হয়। এখন আসো উপরি খরচগুলি কি কি। আমরা আগের এপিসোডে আলোচনা করেছি কারখানা উপরি খরচ বা ফ্যাক্টরি ওভারহেড, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, লাস্ট হচ্ছে সেলিং অর মার্কেটিং ওভারহেড। এই তিনটি ওভারহেডের শতকরা হার নির্ণয় করতে হবে। কিসের উপর ভিত্তি করে? প্রশ্নে যদি উল্লেখ থাকে, আর যদি উল্লেখ না থাকে তাহলে একটা নির্দিষ্ট আইটেমের উপর নির্ণয় করতে হয়। কেমন? চলো আমরা প্রথমে কারখানা উপরি খরচ বা ফ্যাক্টরি ওভারহেড নির্ণয়ের সূত্র কিভাবে নির্ণয় করা হয় সেটা দেখি। কারখানা উপরি খরচের শতকরা হার নির্ণয়। পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেড অন ডাইরেক্ট ওয়াইজেস। আমরা জানি ফ্যাক্টরি ওভারহেডের আগে ডাইরেক্ট ওয়াইজেস দেওয়া থাকে। সেই ডাইরেক্ট ওয়াইজেসটা তখন ভিত্তি হয়। সুতরাং সূত্র হবে ফ্যাক্টরি ওভারহেড ডিভাইড বাই ডাইরেক্ট ওয়াইজেস ইনটু 100। ওকে, এখন একটি উদাহরণ দেখি। ফ্যাক্টরি ওভারহেড টাকা 2000 and direct wages টাকা 8000. Then percentage of factory overhead equal factory overhead divided by direct wages into 100 equal 2000 divided by 8000 into 100 equal 25%. এই 25% দিয়েই আমরা ভবিষ্যতে ফ্যাক্টরি ওভারহেড ক্যালকুলেশন করব। একইভাবে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড নির্ণয় করব কিসের উপর? অন ফ্যাক্টরি কস্ট। আমরা জানি অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের পূর্বেই ফ্যাক্টরি কস্ট নির্ণয় করা হয়ে থাকে। সেই ফ্যাক্টরি কস্টটাই এখানে বেস হিসাবে থাকবে। সূত্র হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ডিভাইড বাই ফ্যাক্টরি কস্ট ইনটু 100। কেমন? এখন আমরা একটা এক্সাম্পল সেট করতে যাচ্ছি। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড টাকা 4000 and factory cost টাকা 10,000. Then percentage of office and administrative overhead equal office and administrative overhead divided by factory cost into 100. এখন যদি আমরা মান বসাই 4000 divided by 10,000 into 100 equal to 40%. Okay. Third, selling and distribution overhead on production cost equal selling and distribution overhead divided by production cost into 100. এখন একটি এক্সাম্পল আমরা সেট করতে যাচ্ছি। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড টাকা 1800 and production cost টাকা 18,000. Then percentage of selling and distribution overhead equal selling and distribution overhead divided by production cost into 100 equal 1800 divided by 80,000 into 100 equal 10%. Okay, কত পার্সেন্ট? 10%. কিসের? সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তিনটি ওভারহেড নির্ণয়ের পার্সেন্টেজ নির্ণয়ের সূত্র জানলাম। এই সূত্র অনুযায়ী যে পার্সেন্টেজগুলো হবে সেটা জানলাম। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আমি যেই ওভারহেড এর পার্সেন্টেজ নির্ণয় করব সূত্রের মধ্যে সেটা উপরে থাকবে, নিচে থাকবে বেসটা, অর্থাৎ কার উপর নির্ণয় করব ইনটু 100। সূত্রটা এইভাবে মনে রাখার চেষ্টা করব। যে ওভারহেডের সূত্র নির্ণয় করতে যাচ্ছি বা সূত্র প্রয়োগ করে পার্সেন্টেজ নির্ণয় করতে যাচ্ছি, সেই ওভারহেড উপরে থাকবে, যার উপর নির্ণয় করতে যাব সেই বেসটা নিচে থাকবে ইনটু 100।
কেমন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করি তোমাদেরকে টেন্ডার কস্ট শিট নির্ণয়ের জন্য একটা পথ সৃষ্টি করে দিতে পেরেছি। এই পথে আমরা যাব টেন্ডার কস্ট শিট নির্ণয় করার জন্য। নেক্সট এপিসোডে তোমাদের জন্য এই আলোচনাগুলো থাকবে। তোমাদেরকে নেক্সট এপিসোডের আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পার্ট এতটুকুতে শেষ করতে যাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো প্রিয় ভিউয়ার্স এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।